আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, তো আজকে আমরা তড়িৎ রসায়নের কোষ বিভাগ নিয়ে একটু পড়াশোনা করবো, ঠিক আছে? তো কোষ বিভাগ থেকে কিন্তু তোমাদের একাডেমিক একাডেমিক অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন আসে, তাই না? তো আমরা জানি তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা বিখ্যাত কেন বলো তো? তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা বিখ্যাত কারণ আছে এই চ্যাপ্টারটা ধরে নেওয়া হয়, এই চ্যাপ্টারটা একটু সহজ, তাই না? এখান থেকে প্রশ্নগুলো একটু ইজি হয়, এরকম টাইপের একটা ধারণা আমাদের মধ্যে আছে, তাই না? এখন এই যে সহজ বলা হয়েছে, তো এই সহজ বলার কারণটা হচ্ছে কি, যে এই কোষ বিভাগ থেকে একাডেমিকে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে। মানে তড়িৎ রসায়ন থেকে কোশ্চেন আসছে মানেই মূলত ধরে নেওয়া যায় যে কোষ বিভাগ থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো এইটা যেহেতু সবার কাছে এই টপিকটা একটু সহজ মনে হয়, তো এই টপিকটাতেও মধ্যে ভুল করা তো যাবে না, তাই না? তো এই টপিকটা খুব সহজে, যেহেতু সহজ সবার কাছে মনে হয়, তো আমরা এই টপিকটা আরো সহজ করে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই কোষ বিভাগ টপিকটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে একাডেমিক অনেক বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব আজকে হচ্ছে একবারে বেসিক থেকে, হ্যাঁ, কোষ বিভাগের একেবারে বেসিক থেকে পুরোটুকু শেষ করার জন্য, কেমন? তো আমি শুরু করতেছি, তোমরা আমার সাথে একটু শুরু করো, কেমন? দেখো, আচ্ছা, আমরা এখন একটা চিত্র আঁকি। আমরা এখন একটা চিত্র আঁকি। চিত্রটা হচ্ছে এরকম, ওকে? এখন এই জায়গা থেকে আমরা তড়িৎদ্বারগুলো নিলাম, এই দুটো তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারগুলোকে আমরা কানেক্ট করলাম। হ্যাঁ, তড়িৎদ্বারগুলোকে আমরা কানেক্ট করলাম। এটা হচ্ছে একটা বাতি, হ্যাঁ, এটা হচ্ছে বাতি। আর এই দুইটা তড়িৎদ্বারকে আমরা হচ্ছে কি দিয়ে, কি বলতো এটাকে, আমরা হচ্ছে একটা লবণ সেতু দিয়ে আমরা কানেক্ট করে দিলাম, ওকে? আচ্ছা, এখন দেখো এই জায়গার মধ্যে হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ আছে। কিসের দ্রবণ আছে বলতো? জিঙ্ক সালফেট। এই জায়গার মধ্যে জিঙ্ক সালফেট একটা দ্রবণ আছে, আর এই যে তড়িৎদ্বারটা হচ্ছে জিঙ্কের। আর এখানে আছে কপার সালফেটের একটা আছে, কি বলে এটাকে, দ্রবণ আছে, এবং এই তড়িৎদ্বারটা হচ্ছে কপারের, ওকে? তো তোমরা জানো এই সেলটাকে আমরা কি বলি বলতো? গ্যালভানিক সেল বলি, তাই না? তো এখন এই গ্যালভানিক সেলের মধ্যে আমরা আমাদের গত লেকচারের মধ্যে একটা কথা বলছিলাম যে এখানে এই জায়গায় এই যে এইটুকু, এটা একটা অর্ধকোষ, এখানে একটা অর্ধকোষ, তাই না? দুইটা মিলে একটা গ্যালভানিক কোষ আছে, তাই না? তো এই জায়গার মধ্যে কি হয় বলতো? এইটুকুর মধ্যে এই যে এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডে সবসময় জারণ হয়। আমরা এগুলো কিন্তু অনেক আগে ক্লিয়ার করে আসছে। আর এটা যে ক্যাথোড, ক্যাথোডের মধ্যে কি হবে বলতো? ক্যাথোডের মধ্যে হচ্ছে আমাদের বিজারণ হবে, তাই না? তো দেখো, আমরা বলে আসছিলাম গত পর্বে, আমরা বলে আসছি যে এখানে একটা বিভব তৈরি হবে, এখানে একটা বিভব তৈরি হবে, তাই না? তো এই জায়গার মধ্যে একটা বিভব তৈরি হয়। তো দেখো এই জায়গায় যদি বিভব তৈরি হয়, তাহলে কি তৈরি হবে? বিভব, এই B1 তৈরি হবে, তাই না? এখানে একটা বিভব তৈরি হবে B1, তো এখানেও তবে একটা বিভব তৈরি হবে, সেটা হচ্ছে B2, তাই না? এখন বলো তবে এই যে বিভবটা যে তৈরি হয়, এই বিভবটা কেন তৈরি হয়? এই বিভবটা কেন তৈরি হয়? জারণের ফলে তৈরি হয়, তাই না? তাহলে এখানে একটা জারণ হয়, তাই না? তাহলে অক্সিডেশন, তাহলে OX দিয়ে আমরা প্রকাশ করলাম, ঠিক আছে? আর এখানে একটা বিভব তৈরি হবে, সেটা কি বলতো? রিডাকশন। রিডাকশন মানে কি বলতো? বিজারণের কারণে হবে, তাই না? তাই না? বলতো এই কারণে তো আমাদের হওয়া উচিত, তাই না? আচ্ছা ফাইন। এখন দেখো তবে এখানে একটা জারণ, এখানে একটা কি বলতো, একটা বিভব আছে, এখানে একটা বিভব আছে। তাহলে এই পুরো কোষের বিভবটা কত? তাহলে টোটাল ভোল্টেজ কত হবে বলতো? এই যে B1 প্লাস B2। তো B1 কিসের কারণে হয়? অক্সিডেশন। আর এটা কিসের কারণে হয়? রিডাকশন, ওকে? তাহলে দেখো এই পুরো কোষের বিভব মানে টোটাল ভোল্টেজ B1 প্লাস B2, এটা তো হওয়ার কথা, তাই না? এখানে বিভব তৈরি হয়েছে, এখানে বিভব তৈরি হয়েছে, তাহলে পুরো কোষের বিভব কত হবে? B1 প্লাস B2। আচ্ছা, এই পুরো টোটাল ভোল্টেজকে বলা হয় ই সেল। কি বলে বলতো? এখানে কি বলতো বলে? ই সেল বলা হয়, ই সেল বলতে এখানে ইনট সেল, ওকে? কি বলা হয় বলতো? ইনট সেল বলা হয়, ওকে? আচ্ছা, এখন এটাকে ইনট সেল বলতে পারবা তুমি, ই সেল বলতে পারবা, ওকে? এখন ইনট সেল এবং ই সেলের মধ্যে পার্থক্যটা আমরা তোমাদেরকে পরবর্তীতে মানে বোঝাবো, হ্যাঁ? আমরা একটু পরে আমরা আলোচনা করব। তো এই পুরো কোষের যে বিভবটাকে আমরা কি বলি? ই সেল বলি। তো ই সেল ইকুয়াল এই যে B1 আছে না, এই B1টাকে আমরা ই দিয়ে প্রকাশ করতেছি, তাহলে হচ্ছে কি বলতো? ই অফ কিসের? অক্সিডেশন প্লাস এই যে এটা কিসের বলতো? সরি,
এই যে এখানে বিটুটা কি দিয়ে প্রকাশ করবো বলতো, বিটুটা কি দিয়ে প্রকাশ করবা, বিটুটা প্রকাশ করবো হচ্ছে রিডাকশন দিয়ে, ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করবো বলতো, রিডাকশন দিয়ে প্রকাশ করবো। ওকে, এখন দেখো এই যে ই অক্সিডেশনের কারণে যে ই এবং রিডাকশনের কারণে যে এখানে ই, অর্থাৎ এই এখানে বি1 এখানে বি2 কি করছো, জাস্ট যোগ করছো। এখন আরো সহজে বলি, এখন দেখো তো এই যে ইটা মানে বি1টা এটা কি, এটা কোথার? অ্যানোডের না? তোমরা জানো যে জিঙ্ক কিন্তু এখানে অ্যানোড, তাহলে এটা কিসের কারণে হবে? অ্যানোড। তাহলে ই অফ অ্যানোড, তাহলে এটা কি হলো তো ই অফ ক্যাথোড। আর অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়। ক্যাথোডে কি হয়? রিডাকশন হয়। রিডাকশন মানে বিজারণ হয়, তাই না? বুঝতে পারছো কিনা? তাহলে ই সেল ইকুয়াল কি বলতো, ই অফ অ্যানোড অক্সিডেশন, ই অফ ক্যাথোড রিডাকশন। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমরা এই যে কোষ বিভব, তাহলে এই যে ই সেল বলতে কি বোঝা বলতো, ই সেল বলতে বোঝানো হয় কোষ বিভব, ঠিক আছে? এই কোষ বিভবটা আমরা কি ব্যবহার করতে পারবো? অ্যানোডের আমরা কোষ অ্যানোডের যে বিভব, অ্যানোডের বিভবটা আমরা যোগ করব এবং ক্যাথোডের বিভবটা, অ্যানোডের বিভব এবং ক্যাথোডের বিভব যোগ করব। যোগ করে আমরা কিভাবে বলতো, ই সেল। এই সেলটা মানে কি বলতো, কোষ বিভব। ই সেলটা কি বিভব? কোষ বিভব। এই সেলটাই হচ্ছে আমাদের কোষ বিভব। বুঝতে পারছো? তাহলে কোষ বিভবের কনসেপ্টটা কি, কোষ বিভবের কনসেপ্টটাকে তোমরা আসলে কি, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, কেমন? আচ্ছা, এখন দেখো আমরা যদি কোষ বিভব বের করতে বলে তাহলে আমরা কি করব? কোষ বিভব বের করলে আমাদের এই যে অ্যানোডের মধ্যে অ্যানোডের মধ্যে অক্সিডেশন মানে জারণ বিভব, হ্যাঁ, এটা জারণ বিভব। এই যে এটার বলা হয় জারণ বিভব, এটাকে বলা হয় বিজারণ বিভব। তাহলে এই যে এটার নাম কি বলতো, জারণ বিভব। আর ক্যাথোডে কি হয়? বিজারণ। তাহলে এই জায়গাটা কি বলবা? বিজারণ বিভব, তাই না? বিজারণ বিভব। ওকে, তাহলে তুমি জারণ বিভব এবং বিজারণ বিভব যদি যোগ করে তুমি কোষ বিভব পেয়ে যাবা, তাই না? আচ্ছা, এখন মাথা রাখো, আমরা মনে করো তোমার কাছে দুইটা কোষ দেওয়া আছে, হ্যাঁ, মানে দুইটা দ্রবণ দেওয়া আছে, দুইটা দ্রবণের সাহায্যে একটা গ্যালভানিক কোষ তৈরি করছো। এবং যদি গ্যালভানিক কোষ তৈরি করে থাকো তাহলে দুইটা দ্রবণে দুইটা ভিন্ন বিভব তৈরি হয়েছে। ওই দুইটা ভিন্ন বিভব যদি তুমি যোগ করে দিলে কি পেয়ে যাবে বলতো, কোষ বিভব পেয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এই যে কোষ বিভব কয় রকমের হইতে পারে সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তার মাথা রাখবা কোষ বিভব হচ্ছে দুই প্রকার। কোষ বিভব কয় প্রকার বলতো? কোষ বিভব হচ্ছে দুই প্রকার। ওকে, আমি এটুকু মুছে দিলাম, আশা করি তোমরা এটুকু ক্লিয়ার হইছো। হ্যাঁ, মানে কিভাবে আমরা কোষ বিভব বের করবো এটা বেসিকটা আশা করি ক্লিয়ার হইছো। যে জারণ বিভব এবং বিজারণ বিভবকে আমরা যোগ করলে আমরা কি পেয়ে যাবো বলতো, কোষ বিভব পেয়ে যাবো। তোমরা আরো ক্লিয়ার হবো, আমরা সামনে যাই এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখান থেকে এই বেসিকটা শেষ করার পর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তখন এই ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটুকু মুছে দিলাম। দেখো এখানে কোষ বিভব হচ্ছে দুই প্রকার। কোষ বিভব কয় প্রকার বলতো? কোষ বিভব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আদর্শ কোষ বিভব। কি বিভব বলতো ভাইয়া? একটা হচ্ছে আদর্শ কোষ বিভব। কোষ বিভব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আদর্শ কোষ বিভব আর একটা হচ্ছে অনাদর্শ কোষ বিভব। হ্যাঁ, এখন এই আদর্শ কোষ বিভব কাকে বলে আমরা এখন দেখবো। আদর্শ কোষ বিভব বলতে কি বোঝায়? মাথায় রাখবা, যে কোষের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, যে কোষের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে 1 atm। চাপ কত atm বলো তো ভাইয়া? 1 atm। তাহলে যে কোষের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1 atm এবং এই যে সি মানে ঘনমাত্রা, হ্যাঁ, কনসেন্ট্রেশন, ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। ওই কোষটাকে আমরা কি বলবো বলতো? কি বলবো? আদর্শ কোষ বিভব বলবো। বুঝতে পারছো? তাহলে আদর্শ কোষ বিভব কাকে বলে? যে কোষের তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি বলতো? 25 ডিগ্রি এবং হচ্ছে চাপ হচ্ছে 1 atm এবং কনসেন্ট্রেশন, ওই দ্রবণের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। ওই কোষের যে বিভব এটাকে আমরা বলবো কি বলতো? আদর্শ কোষ বিভব। বুঝতে পারছো? ওই কোষের বিভবটাকে আমরা কি বলবো? আদর্শ কোষ বিভব বলবো। বুঝতে পারছো? আচ্ছা, এখন এটুকু তো আদর্শ কোষ বিভব বললাম। তাহলে আপনাদের বলছেন কোষ বিভব হচ্ছে দুই প্রকার, তাহলে আরেকটা আছে, আরেকটা কোষ বিভব কি বলতো? আরেকটা কোষ বিভব কি হতে পারে? সেটা হচ্ছে অনাদর্শ কোষ বিভব। কি বলতো? অনাদর্শ কোষ
বিভব। ওকে, তাহলে এই অনাদর্শ কোষ বিভবটার মধ্যে কি হইতে পারে বলো তো? অনাদর্শ কোষ বিভব কাকে বলে মাথায় রাখবা। এখান থেকে যে কোনো একটাও যদি চেঞ্জ হয়ে যায়, কি বলছি বলো তো ভাইয়া? এই যে এখানে তিনটা শর্ত দেওয়া আছে না, আদর্শ কোষ বিভবের শর্ত, এই তিনটা শর্তের মধ্যে যে কোনো একটাও যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই কোষের বিভবটাই হয়ে যাবে অনাদর্শ কোষ বিভব। বুঝতে পারছো কথাটা আমার? আবার বলি, দেখো এখানে তাপমাত্রা প্রতি ডিগ্রি, চাপ 1 atm, ঘনমাত্রা 1 মোলার, যদি তিনটাই মিলে তাহলে ওই কোষের যে বিভবটা সেটাকে আমরা বলি আদর্শ কোষ বিভব। আর যদি এখানের যে কোনো একটা যদি না মানে, মনে করো আমি তাপমাত্রা বললাম 0 ডিগ্রি, তাপমাত্রা কত ডিগ্রি বলছি? 0 ডিগ্রি, আর চাপ 1 atm, কনসেন্ট্রেশন 1 atm, তাইলে ওই কোষের একটা বিভব তো অবশ্যই পাওয়া যাবে, ওই কোষ বিভবটা হয়ে যাবে অনাদর্শ কোষ বিভব। বুঝতে পারছো? তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটাও যদি না মানে, যে এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি না মানে, তাহলে ওইটাই হয়ে যাবে কি বলতো? অনাদর্শ কোষ বিভব। এখন বলতে পারবে যদি তিনটাই না মানে, অবশ্যই অনাদর্শ কোষ বিভব হবে। হ্যাঁ, একটা মানলে যদি অনাদর্শ কোষ বিভব হয়, তাহলে তিনটা মানে তো অবশ্যই অনাদর্শ কোষ বিভব হবে। বুঝতে পারছো? তাহলে অনাদর্শ কোষ বিভব জিনিসটা কি, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। হ্যাঁ, এখন কিছু জিনিস মাথায় রাখবা। হ্যাঁ, আমরা কিছু জিনিস একটু মাথায় রাখবা, আমরা ইসে করবো। হ্যাঁ, তো দেখো এই আদর্শ কোষ বিভবের ক্ষেত্রে আমরা একটু আগে কোষ বিভব পড়ে আসছে না বলো তবে? পড়ে আসছে। তো মাথায় রাখবা, একটু আগে আমরা পড়ছিলাম না ই সেল ইকুয়াল কি পড়ছো বলো তো? কি পড়ছো? ই অফ অ্যানোড কিসের কারণে? অক্সিডেশনের কারণে, তাই না? তাহলে ই অফ ক্যাথোড কিসের কারণে বলো তো ভাইয়া? রিডাকশনের কারণে, তাই না? রিডাকশনের কারণে। এখন যদি আদর্শ কোষ বিভব হয় তাহলে এটাকে ই সেল বলা হয় না, সেটাকে বলা ই নট সেল। কি সেল বলো তো? ই নট সেল। এই যে উপরে যেটা আছে নট, তাহলে ই নট সেল ইকুয়াল, তাহলে এখানে কি হয়ে যাবে? ই নট অফ ক্যাথোড, ই নট অফ অ্যানোড, ই নট অফ অ্যানোড, ই নট অফ ক্যাথোড। বুঝতে পারছো? তাহলে আদর্শ কোষ বিভবের জন্য জাস্ট এখানে কি হয়ে যাবে বলো তো? একটা নট চিহ্ন দিয়ে দিবা। আগের যে সূত্রটা শিখলাম, আগে যে সূত্রটা শিখলাম সেটার সাথে একেবারেই সেম, শুধুমাত্র কি করবো বলতো? আদর্শ কোষ বিভব অনাদর্শ কোষ বিভব চেনার জন্য জাস্ট আমরা একটা নট চিহ্ন ব্যবহার করবো, যে ই নট সেল ইকুয়াল ই নট অফ অ্যানোড, ই নট অফ ক্যাথোড। বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন দেখো অনাদর্শ কোষ বিভবের জন্য তাহলে কি হবে? হ্যাঁ, অনাদর্শ কোষ বিভবের জন্য কি হবে? আমরা এই অনাদর্শ কোষ বিভবের জন্য আমি এটুকু বলি, অনাদর্শ কোষ বিভবের জন্য কি হবে? এই জায়গার মধ্যে ই নোট দিছো না, ওই জায়গার মধ্যে ই নোট আর হবে না। হ্যাঁ, তো আমরা আপাতত আদর্শ কোষ বিভব নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই কারণে অনাদর্শ কোষ বিভব নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি না। বুঝতে পারছো? তো আমরা আজকে হচ্ছে এই জাস্ট আদর্শ কোষ বিভব নিয়ে আলোচনা করব। এই কারণে অনাদর্শ কোষ বিভব নিয়ে আমরা তেমন কোনো আলোচনা করতেছি না। ওকে, আমরা পরবর্তী ভিডিওতে আমরা অনাদর্শ কোষ বিভব নিয়ে আলোচনা করব, কেমন? আচ্ছা, এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আদর্শ কোষ বিভব নিয়ে যেহেতু আলোচনা করতেছি, আমরা এইটুকু অংশের মধ্যে থাকি। তাহলে আদর্শ কোষ বিভবের সূত্র কি? ই নট সেল ইকুয়াল ই নট অফ অ্যানোড, ই নট অফ ক্যাথোড। ঠিক আছে? এই যে এগুলো কিন্তু আমি তোমাকে বুঝে আসছিলাম যে অ্যানোড বলতে আসলে কি বুঝি বলতো? ওই যে আমরা গ্যালভানিক যে কোষটা ছিল, ওই গ্যালভানিক কোষের মধ্যে একটার মধ্যে কি ছিল বলতো? একটার মধ্যে আমাদের অক্সিডেশন হইতো, জারণ হইতো। এই যে অ্যানোডের জারণ হইতো, তাহলে অ্যানোডের জারণ যখন হয় তখন একটা বিভব থাকে, ওই বিভবটা যোগ করবে এই বিভবটা এখানে। আর ক্যাথোডের মধ্যে রিডাকশন হয়, তখন আরেকটা বিভব তৈরি হয়, ওই বিভবটা এখানে যোগ করব। দুইটা যোগ করলে আমরা কি পেয়ে যাবো বলতো? আমরা হচ্ছে আদর্শ কোষ বিভব পেয়ে যাবো। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু অন্যদিকে যাব। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটু অন্যদিকে যাব। আশা করি তোমরা এখন পর্যন্ত যা কিছু পড়াইছে তোমরা এটুকু বুঝতে পারছো, কেমন? তো দেখো আমি এটুকু মুছে দিচ্ছি, কারণ এটা যেহেতু আমাদের আজকের পড়া না, আমরা এটুকু মুছে দিলাম, কেমন? এটা যেহেতু আমাদের আজকের পড়া না, আমরা এটুকু মুছে দিলাম। তো এদিকে একটু খেয়াল করো। হ্যাঁ, এদিকে একটু খেয়াল করো, আমি কিছু জিনিস লিখতেছি। এক নম্বর হচ্ছে দেখো, এই যে ই নট সেল আছে না ভাইয়া, ই নট সেলের মান, এই যে ই নট সেলের মান যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে? এবং ই নট সেলের মান যদি 0 থেকে কম হয় তাহলে কি হবে? এবং ই নট সেলের মান যদি 0 হয় তাহলে কি হবে? আমরা এখন এটুকু জানবো। ঠিক আছে, আমরা কি বলতো এখন এইটুকু জানবো। তো মাথায় রাখবা, ই নট সেলের মান যখন 0 হয় তখন একটা যে কোষের মধ্যে যে বিক্রিয়াটা হবে, ওই বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কি বলতো? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ঠিক আছে বলো? ঠিক আছে, কি বলছি বলতো ভাইয়া? যে ই নট সেলের মান যদি 0 থেকে বড় হয় তাহলে ওই কোষের মধ্যে যে বিক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে মাথায় রাখতে হবে ভাইয়া যে
কি বলতো, পাত্রের মধ্যে রাখা যাবে না। কি বলছি, স্বতঃস্ফূর্ত যদি বিক্রিয়া হয় তাহলে কি করা যাবে না বলতো, কি করা যাবে না, পাত্রের মধ্যে রাখা যাবে না। ঠিক আছে, তাহলে মাথা রাখবা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে পাত্রের মধ্যে রাখা যাবে না। এছাড়াও আরেকটা জিনিস মাথা রাখবা, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে, যেহেতু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া তাহলে বিক্রিয়া হবে, তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। আর বিক্রিয়া যদি হয় তাহলে কি করা যাবে না, পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। ওকে, তাহলে কি হলো বলতো, ইনর সেলের মাঝে 0 থেকে বড় হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, অর্থাৎ বিক্রিয়া হইব, কিন্তু কি করা যাবে না বলতো, পাত্রের মধ্যে রাখা যাবে না। ঠিক আছে, কি করা যাবে না বলতো, পাত্রের মধ্যে রাখা যাবে না। এখন ইনর সেলের মাঝে 0 থেকে কম হয়, ইনর সেলের মান যদি 0 থেকে কম হয় তাহলে কি হবে বলতো, এটা বিপরীত হবে, তাহলে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। তাহলে দেখো কি হবে, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। কি হবে, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে কি হবে বলতো ভাইয়া, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে কি বিক্রিয়া হবে না তো, তাহলে বিক্রিয়া হবে না। আচ্ছা, বিক্রিয়া হবে না। ওকে, আর এই যে বিক্রিয়া যদি না হয় তাহলে কি বলতো, পাত্রের মধ্যে অবশ্যই রাখা যাবে, তাহলে পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। ওকে, বুঝছো এটুকু। এই যে ইনর সেলার মান আমরা যখন এই দুইটা জারণ বিভব এবং বিজারণ বিভব যোগ করে যখন ইনর সেলার মান পাবো, এই মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, অর্থাৎ বিক্রিয়া হইব, কিন্তু কি করা যাবে না, পাত্রের মধ্যে রাখা যাবে না, যেহেতু বিক্রিয়া হয়ে যাচ্ছে তাহলে তো পাত্রে রাখা যাবে না। আর যখন এই যে এই মানটা, এই যে এখানে এই দুইটা জিনিস যোগ করার পর যখন এই মানটা যখন 0 থেকে কম হবে তখন অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, অর্থাৎ বিক্রিয়া হইব না। ঠিক আছে, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়া হইব না, কিন্তু কি করা যাবে, যেহেতু বিক্রিয়া হচ্ছে না পাত্রে রাখা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এরকম হইতে পারে না ভাইয়া যে ইনর সেলের মান 0 হতে পারে না বলতো, হতে পারে। তাহলে ইনর সেলের মান যখন 0 হবে তখন মাথায় রাখবা যে বিক্রিয়া সাম্যাবস্থা আছে। কি আছে বলতো, সাম্যাবস্থা আছে। বিক্রিয়া কোন অবস্থায় আছে বলতো, সাম্যাবস্থায় থাকে। বুঝতে পারছো কি? তো ইনার সেলের মান কখন 0 হবে, যখন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে। বুঝতে পারছো কথাটা ভাইয়া? তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে ইনর সেলের মান যদি 0 থেকে বড় হয় তাহলে পাত্রে রাখা যাবে না, যদি 0 থেকে কম হয় তাহলে পাত্রে রাখা যাবে, এবং যদি ইনর সেলের মান যদি 0 হয় তাহলে সাম্যাবস্থা থাকে। বুঝতে পারছো কি? যে এইটুকু কিন্তু তোমাদের বোঝার কথা। হ্যাঁ, এটুকু কিন্তু তোমাদের বোঝার কথা। ওকে, তো এইটুকু আশা করি তোমরা এইটুকু পারবা। কেমন? তো এখন হচ্ছে আমরা কি করবো বলতো, যে এখান থেকে আমরা কি বলে এটাকে, যে আদর্শ কোষ বিভাগ আমরা যেহেতু আজকে পড়ছি, তাই না, আদর্শ কোষ বিভাগ যেহেতু আমরা পড়ছি, এই আদর্শ কোষ বিভাগের আজকে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো। ঠিক আছে, আমরা অনাদর্শ কোষ বিভাগ কিন্তু আজকে পড়ি নাই, তো যেহেতু অনাদর্শ কোষ বিভাগ পড়ি নাই, আমরা অনাদর্শ কোষ বিভাগ পরবর্তী কোনো ক্লাসের মধ্যে অনাদর্শ কোষ বিভাগ পড়বো এবং ওইখান থেকে আমরা পুরোটা মাত্র ক্লিয়ার করবো। তো আজকে আদর্শ কোষ বিভাগ নিয়ে যেহেতু আলোচনা করতেছি, আদর্শ কোষ বিভাগ আমরা বেসিকটুকু আমরা পড়াশোনা করছি। এখন আছে আমরা কি কোনটা পড়াশোনা করবো বলতো, এখন আছে আমরা যে গাণিতিক যে প্রবলেম, এই গাণিতিক প্রবলেমটা আমরা সলভ করবো। কেমন? গাণিতিক প্রবলেমটা আমরা সলভ করবো। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। কেমন? তো এটুকু আমরা মুছে দিলাম, এটুকু আমরা মুছে দিলাম, এটুকু হচ্ছে আমরা মুছে দিলাম। দেখো আচ্ছা, এটুকু আমি মুছতে চাচ্ছিলাম না, তো দেখা যাচ্ছে ম্যাথ তো বড় হয়, এই কারণে আমার মোছা লাগবে। তো এইটুকু একটু তোমরা ভালো করে নোট করে নিয়ে আমার মাথায় রেখো, যে 0 এই নট সেলের মান যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, এবং এই নট সেলের মান যদি 0 থেকে কম হয় তাহলে কি হবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। কেমন? তো আমি একটু মুছে দিলাম। দেখো আছে, আমরা হচ্ছে গাণিতিক প্রবলেম সলভ করতেছি। হ্যাঁ, গাণিতিক প্রবলেমে সলভ করতেছি, কোষ বিভাগের গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা।
দেখো 1 নম্বর প্রবলেম হচ্ছে আমরা একটা কোষ বিক্রিয়া দিচ্ছি, হ্যাঁ একটা কোষ বিক্রিয়া দিলাম। কোষ বিক্রিয়াটা সেরকম কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া বলতে ওই যে কোষের মধ্যে যে বিক্রিয়াগুলো হয় আমরা একবার বেসিক টু কিন্তু আমরা দেখে আসছিলাম গত যে ভিডিওগুলোতে। তো দেখো এখান থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে ইকুয়াল 0.23 ভোল্ট। ওকে, নেগেটিভ 0.23 ভোল্ট দেওয়া আছে, কেমন? তো নেগেটিভ 0.23 ভোল্ট তোমাকে দেওয়া আছে। তাহলে এখন আমাকে বলা হয়েছে এখানে বলা হয়েছে আদর্শ কোষ বিভব কত। ওকে, কি বলা আছে বলো তো? আদর্শ কোষ বিভব কত। ওকে, তাহলে আমরা কি করবো বলো তো? এখন আমরা কি করতে পারি? তাহলে প্রশ্ন বলা হয়েছে তাহলে ইনট সেলের মান কত? ইনট সেল বা আদর্শ কোষ বিভব কত? ইনট সেলের মান কত? ওকে, তো আমরা এই ম্যাথটা এই পাশে করতেছি। দেখো তো দেখো ইনট সেলের মান কত লাগবে। আচ্ছা ঠিক আছে, সরি, ইনট সেলের মান কত? একটা জিনিস খেয়াল করো, আমরা ইনট সেলের মান নির্ণয় করতে যাচ্ছি, তাই না? তোমাকে দেখো তো এই সবগুলো তো আদর্শ জারণ বিভব এবং আদর্শ বিজন বিভব দেওয়া আছে, তাই না? তাহলে এখন আমরা এখান থেকে আমরা জানি আমরা কি জানি বলতো? আমরা জানি যেহেতু আদর্শ কোষ বিভব বের করতে পারছে, ইনট সেলের মান বের করতে পারছে। তাহলে ইনট সেল ইকুয়াল তোমরা কি জানো? ইনট সেল ইকুয়াল ইনট অফ অ্যানোড। অ্যানোডে কি হয়? অক্সিডাইজেশন হয়। তারপর হচ্ছে ইনট অফ ক্যাথোড। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়, রিডাকশন হয়, তাই না? ওকে ফাইন। তাহলে এখন কি করতে হবে বলো তো? এখন কি করতে হবে? এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ, তাই না? জারণ। তাহলে এই জারণ বিভবের মান দেওয়া আছে কিনা বলো তো? এই জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস জারণ বিভবের মান দেওয়া আছে কিনা? হ্যাঁ দেওয়া আছে, 0.72। তো বসাই দাও 0.72। ওকে, এই প্লাসের প্লাস। ওকে ফাইন। এরপরে দেখো তো ক্যাথোডের রিডাকশনের মান বসাতে হবে, তাই না? মানে বিজারণ বিভব বসাতে হবে। এবং ক্যাথোডে কি হয়েছিল? সিলভার প্লাস থেকে সিলভার হয়েছে, তাই না? তাহলে এটা বিজারণ বিভব বসাতে হবে, তাই না? তোমাকে দেখো তো এখানে সিলভার প্লাস থেকে সিলভারের মান বসাতে হবে, তাই না? বিজারণ বসাতে হবে না, বিজারণ। তাহলে সিলভার প্লাস থেকে সিলভারের মান তুমি এখানে বসাতে হবে। তো তোমাকে দিছে কিনা? সিলভার প্লাস থেকে সিলভার মান কি দিছে? দেয় নাই। দেখো তো সিলভার থেকে সিলভার প্লাসের মান দিছে। তোমার দরকার কি? সিলভার প্লাস থেকে সিলভারের মান, তাই না? তাহলে এখন তোমাকে দিছে উল্টাটা, তাই না? তুমি যদি এখন নেগেটিভ 0.23 বসাও তাহলে কিন্তু ম্যাথ হবে না। তাহলে কি করতে হবে বলো তো? এই যে সিলভার তোমার যেহেতু কোষের মধ্যে বললে এসে বিক্রিয়া হয়েছে সিলভার প্লাস থেকে সিলভার, তার মানে তুমি বিজারণ বিভবের মধ্যে এই সিলভার প্লাস থেকে সিলভারের বিজন বিভবটাই বসাতে হবে। কিন্তু তোমাকে দিছে উল্টাটা, সিলভার থেকে সিলভার প্লাসের, তাই না? তাহলে আমরা কি করতে হবে বলতো? আমাদের উল্টাইতে হবে। তাহলে উল্টাইলে মাথায় রাখবা জাস্ট যদি সিলভার প্লাস এই যে এটার মান চাও, যদি এরকমটা চাও, তোমাকে দিছে এটা, তাই না? তুমি যদি এরকমটা চাও সিলভার প্লাস থেকে সিলভার, যদি এরকমটা চাও, এই যে এখানে মাইনাস আছে না, এটা জাস্ট উল্টে যাবে। মানে পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে পজিটিভ হবে। তাহলে আনসার কি হবে? পজিটিভ 0.23। বুঝতে পারছো? তাহলে বলো তো আমি এই মানটা কেন বসাতে পারলাম না এখানে? যে এই পজিটিভ 0.23 কেন বসাতে পারলাম না? এর কারণটা হচ্ছে এই যে মানটা দিছে, এই মানটা তো জারণ বিভব, তাই না? এই যে প্লাস হয়েছে, প্লাস মানে কি বলতো? ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এটা জারণ বিভব। তুমি কি জারণ বিভব বসাতে পারবা? লেখাই আছে বিজারণ, রিডাকশন, বিজারণ। ক্যাথোডে বিক্রিয়া হয়েছে কোনটা? এই বিক্রিয়া হয়েছে। তাহলে তুমি ক্যাথোডে সিলভার থেকে সিলভার প্লাসের বিক্রিয়া তুমি কেন লিখবা? লেখা যাবে না। তাহলে বিজন বিভবটা বসাতে হবে। তো বিজন বিভব বসাতে হলে এটা উল্টাইতে হবে, উল্টানোর জন্য এটা নেগেটিভ আছে, তাহলে কি করতে হবে? চিহ্নটা উল্টাইয়া পজিটিভ দিতে হবে। তাহলে 0.23 বসাতে হবে। তাহলে এখানে বসাও 0.23। ওকে, তাহলে এখান থেকে আনসার কি আসবে বলতো? যেটা আসুক আনসার একটা আসবে। আর ইনট সেলের একক কি বলতো? ভোল্ট। বুঝতে পারছো কিনা বললেন এটা? হ্যাঁ, এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? আগের ম্যাথটার সাথে এই ম্যাথটা কিন্তু একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, এই ম্যাথটা কি বলতো? একটা ডিফারেন্ট আছে। এটাও কিন্তু তোমরা আই থিঙ্ক বোঝার কথা। হ্যাঁ, এটা কিন্তু তোমরা বোঝার কথা। তোমরা পারবে কিনা আমাকে বলো? তোমরা ম্যাথটা পারবে কিনা আমাকে বলো? পারবে কিনা? পারার কথা, কেমন? পারার কথা। আমরা কি করছি বলতো? আগে বিক্রিয়া দিকে খেয়াল করবা। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তার মানে এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া।
এবং সিলভার প্লাস থেকে সিলভার এসে, তাহলে কোথায় বিক্রিয়া? ক্যাথোডে বিক্রিয়া। তাহলে এটার মান তোমাকে জার্ন বিভবটা জানা লাগবে, এখানে বিজন বিভবটা জানা লাগবে। তো দেখো তো এই জায়গায় জার্ন বিভবের মান দেওয়া আছে কিনা, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসের মান দেওয়া আছে কিনা? হ্যাঁ দেওয়া আছে। এরপরে দেখো তো এইটুকুর মান দেওয়া আছে কিনা, সিলভার প্লাস থেকে সিলভার মান দেখো দেওয়া আছে কি না, উল্টা দেওয়া আছে। তাহলে তুমি তোমার দরকার তো এটা, এখানে উল্টা দেওয়া আছে, তাহলে তুমি এটাকে উল্টাই ফেলো, এই পজিটিভ থাকলে নেগেটিভ করে দেবে, নেগেটিভ থাকলে পজিটিভ করে দেবে, পরে দুটো যদি যোগ করে দাও, যোগ করে দিলে আনসার হয়ে যাবে। জাস্ট কি করছো, চিহ্নটা উল্টে যোগ করছো। ওকে, বুঝতে পারছো কি বোঝার কথা? ওকে, তো আশা করি তোমরা এই ম্যাথটা পারবা। কেমন? তো আমরা অন্য একটা ম্যাথে যাচ্ছি। তো দেখো আমরা হচ্ছে অন্য একটা ম্যাথে যাচ্ছি। ম্যাথটা হচ্ছে কপার থেকে কপার 2 প্লাস। এরপর আরেকটা বিক্রিয়া দাও তো, বলো তো এখানে কে থাকতে পারে? এই যে আমাদের ক্যাথোডের মধ্যে কে থাকতে পারে? বলো কে থাকতে পারে ক্যাথোডের মধ্যে? সিলভার। ওকে, এখন দেখো আমরা একটা কাজ করি, এই কুল বিক্রিয়াটা দেওয়া আছে, এখন তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিছে যে কপার ইকুয়াল 0.23 ভোল্ট, আর বলে দিছে সিলভার প্লাস থেকে সিলভারের ইসে 0.12 ভোল্ট, এটুকু তোমাকে বলে দিছে। বলছে তাহলে ই নট সেলের মান বের করো। ই নট সেলের মান কত? তাহলে ই নট সেলের মান কত? বুঝতে পারছো? এটুকু দিছে। এখন আমরা দেখতে পাচ্ছ, তুমি এখানে বলতো এটা আদর্শ কি বিভব দিছে বলতো? দেখতে পাচ্ছ বিজন বিভব দিছে, তাই না? এটা কি দিছে বলতো? আদর্শ কি বিভব দিছে? এটাও বিজন বিভব দিছে, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা বিজন বিভব গুলো দেওয়া আছে, তো বিজন বিভব দেওয়া থাকলে আমরা চিহ্নটা উল্টাতে জানবে বানাই ফেলতে পারি, এটা তো সমস্যা না, তাই না? তো এখন তুমি ই নট সেলের মান বের করো। তো দেখো ই নট সেলের মান যদি বের করতে চাই, আমরা জানি ই নট সেলের মান বের করবো যে ই নট সেল ইকুয়াল কি জানো বলো তো ভাইরা? যে ই নট অফ অ্যানোড, এটা কোথায় হয়? অক্সিডেশন যখন। তারপরে হচ্ছে ই নট অফ ক্যাথোড, রিডাকশনের সময় হয়। ওকে, তাহলে এখন দেখো তুমি দেখতে পাচ্ছিলে এখানে অ্যানোডে, এই যে এইটুকু অ্যানোডের ইসে বাট এইটুকু ক্যাথোডের পার্ট, তাহলে অ্যানোডে কি হয়েছিল? কপার থেকে কপার 2 প্লাস হয়েছে, তাই না? তাহলে অ্যানোডে তো জার্ন হয়, তাহলে তুমি জার্ন বিভবটাই বসাতে হবে। তাহলে কপার 2 প্লাস, কপার থেকে কপার 2 প্লাসের জার্ন বিভবটা তোমাকে দিছি কিনা দেখো। কপার 2 প্লাস থেকে কপার, তোমার দরকার হচ্ছে কপার থেকে কপার 2 প্লাস, তাই না? তাহলে তোমাকে কি দিছে এটা? বলো তো, উল্টাটা দিছে না? উল্টা দিছে। তাহলে তুমি কি 0.23 বসাতে পারবা না, কারণ এখানে বিক্রিয়ার মধ্যে বলছে কপার থেকে কপার 2 প্লাস হয়েছে, তাই তো? তাহলে তুমি কপার 2 প্লাস থেকে কপারের মানটা তুমি মানটা বসালে হবে না, এইটার মান বসাতে হবে। তাহলে এটার মান বসাতে হলে এখানে কি করতে হবে? এখানে তো পজিটিভ চিহ্ন আছে, তাহলে এটা তুমি কি করতে হবে? উল্টা দিতে হবে, উল্টিয়ে মাইনাস আনতে হবে। তাহলে এই যে ই নট অফ কপার থেকে কপার 2 প্লাস, এর মান কত আসবে বলো তো? মান কত আসবে? ই নট অফ, তোমার দরকার কি এটা না? এটা। তাহলে কপার থেকে কপার 2 প্লাস, এটার মান কত আসবে? তোমাকে দিছে উল্টার মান কত? 0.23। তাহলে এইটার মান কত আসবে? জাস্ট চিহ্ন উল্টে ফেলো, উল্টে 0.23 ভোল্ট নেগেটিভ। ওকে, আচ্ছা, এরপরে দেখো তো এইটুকু ক্যাথোডের মান, ক্যাথোডে কি হয়? বিজারণ হয়, তাহলে বিজারণ বিভব লাগবে। তো বিজারণ বিভবটা তোমাকে দেওয়া আছে কিনা দেখো তো সিলভার প্লাস থেকে সিলভার, এটা বিজারণ বিভব না? হ্যাঁ বিজারণ বিভব, তো বিজারণ বিভব তোমাকে দিয়ে দিছে, তাই না? তাহলে এটা চিহ্ন উল্টানো লাগবে না, তাই তো? আচ্ছা, এখন কি করব? এখন দেখো তো অ্যানোডের মধ্যে এইটুকু ছিল, তাহলে এইটুকু জার্ন বিভব লাগবে। এটার জার্ন বিভব কোনটা? এটা, তাই তো? না এটা না, কারণ কি? এই যে এটা তো বিজন বিভব দিছে, তাহলে জার্ন বিভব কোনটা? এই যে এটা। তাহলে নেগেটিভ 0.23
2 3, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এই যে প্লাস আর প্লাস, এখন ক্যাথোডের বিক্রিয়া ছিল এটা, তাহলে এইটুকুর বিজন বিভব আছে কিনা, বিজন বিধি সেখানে দেখো তো, সিলভার প্লাস থেকে সিলভার, দেখো সিলভার প্লাস থেকে সিলভার, তাহলে এইটুকুর বিজন বিধি আছে কত, 0.12, তো বসাই দাও 0.12 ভোল্ট। তাহলে এখন দেখো তো আনসার কত আসে, এখন বলো আনসার কত আসে, যেটা আসবে আনসার ওইটাই, একক কি আসবে, ভোল্ট। এখন তোমাদেরকে আমি একটা জিনিস পড়াছিলাম যে ই নট সেলের মান 0 থেকে বড় হলে কি হয়, 0 থেকে ছোট হলে কি হয়, 0 হলে কি হয়, আমরা পড়াছিলাম, তাই না? এখন তুমি বলো তো এই জায়গার যে আনসারটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে, বলো। এই জায়গার আনসারটা অবশ্যই দেখবা, এই জায়গার আনসারটা নেগেটিভ আসবে। তাহলে এখানের যে আনসার ই নট সেলের মানটা নেগেটিভ আসছে, মানে কি 0 থেকে ছোট, তাই না? তাহলে এখানে ই নট সেলের মান, বলো তো ই নট সেলের মান 0 থেকে কি হয়েছে বলো তো, 0 থেকে ছোট হয়ে গেছে। তো 0 থেকে ছোট হলে কি কি করা যাবে না জানো, 0 থেকে ছোট হলে আমরা জানি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, তাই না? অর্থাৎ বিক্রিয়া হবে না, তাই না? এরপর কি বলতো, পাত্রে রাখা যাবে। তার মানে এই যে এই কোষ বিক্রিয়াটা যে এই পাত্রের মধ্যে হয়েছে, এটা কি করবে বলতো, পাত্রে রাখা যাবে। তাহলে পাত্রে রাখা যাবে, বুঝতে পারছো? পাত্রে রাখা যাবে। তো তোমাদের একাডেমিকে কোশ্চেন আসে, এরকম একটা বিক্রিয়া দেয়, বিক্রিয়া দিয়া বলে এই বিক্রিয়াটা যখন করা হবে তখন পাত্রে রাখা যাবে কিনা, বা বলে যে কোষ বিক্রিয়াটি আসলে পাত্রে রাখা যাবে কিনা, বুঝতে পারছো? তখন কি করবা, আদর্শ কোষ বিভব বের করবা, আদর্শ কোষ বিভব বের করে তারপরে যখন দেখবা 0 থেকে বড় হবে তখন বলবা যে না, পাত্রে রাখা যাবে না। আর যখন দেখবা 0 থেকে কি বলতো ছোট হয়েছে, তখন কি বলতো, পাত্রে রাখা যাবে, বুঝতে পারছো কি? আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ করা ট্রাই করি, তোমরা এটুকু আশা করি বুঝতে পারছো, কেমন? তো এটুকু ম্যাথ তোমরা বোঝার কথা, তো আই থিঙ্ক তোমরা এই ম্যাথটা পারবা। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে তামার পাত্রে 10 তার লবণ রাখা যাবে কিনা, যাবে কি না, ওকে? তামার পাত্রে 10 তার লবণ রাখা যাবে কিনা। তো দেওয়া আছে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস 0.76 ভোল্ট, ই নট অফ কপার থেকে কপার 2 প্লাস 0.23 ভোল্ট, এটুকু দেওয়া আছে। দিয়ে বলছে যে তামার পাত্রে 10 তার লবণটা রাখা যাবে কিনা, বুঝতে পারছো? তামার পাত্রে কি বলতো, 10 তার লবণটা রাখা যাবে কিনা, ওকে? আচ্ছা, মাথা রাখবা এটুকু আসলে রাখা যাবে কিনা এসব। আচ্ছা, মাইনাস হবে, তো রাখা যাবে কিনা। এখন আমার কথাটা একটু মন দিয়ে শোনো, এই ম্যাথগুলো পরীক্ষায় প্রচুর আসে। আমার কথা একটু শোনো, মাথাটা ঠান্ডা করো, হ্যাঁ? আমার কথা একটু শোনো, যখন এই টাইপের ম্যাথগুলো আসবে তখন সবসময় মাথা রাখবা যে পাত্র সবসময় অ্যানোড হয়। কি বলছে বলতো ভাইয়া? পাত্র সবসময় অ্যানোড হয়, অর্থাৎ যে পাত্রের মধ্যে রাখা হবে ওই পাত্রটাকে তুমি সবসময় অ্যানোড ধরে নিবা, ওই পাত্রটাকে সবসময় কি ধরে নিবা, অ্যানোড ধরে নিবা। আচ্ছা, অ্যানোড ধরা মানে জানো কি? অ্যানোড মানে কি? অ্যানোডের মধ্যে কি হয়, জারণ হয়। তাহলে ওই পাত্রটার মধ্যে কি হবে, জারণ বিক্রিয়া হবে, তাই না? তো এই টাইপের ম্যাথে সবসময় একটা জিনিস করবা, সেটা হচ্ছে পাত্রটাকে সবসময় অ্যানোড ধরে নিবা, ওকে? তাহলে দেখো এখান থেকে এটা তো প্রশ্ন, তাই না? এটুকু ছিল প্রশ্ন, এখন আমি উত্তরটা লিখতে যাচ্ছি। তাহলে এখন মতো এই যে কোষ বিক্রিয়াটা কি হবে তুমি একটু বলো। ওই সময় তো প্রশ্নে দেওয়া থাকতো কোষ বিক্রিয়াটা কি, এখন আমি নিজে কোষ বিক্রিয়া লিখবো। কোষ বিক্রিয়াটা কি হবে বলো তো ভাইয়া? কোষ বিক্রিয়াটা কি বলছে? তামার পাত্রে
তাহলে তামাটা কি হবে বলতো, আমি একটাই বলছি যার যে পাত্র ওই পাত্র সবসময় অ্যানোড হয়। তাহলে তামার পাত্র হলে কি হবে, তামার পাত্র অ্যানোড হয়ে যাবে, তাই না? অ্যানোড হবে, তাহলে অ্যানোডে কি হয়, জারণ হয়। তার মানে জারণ বিক্রিয়া হবে কার, কপারে। তাহলে কপার থেকে কি হবে বলতো, কপার 2+ হবে, তাই না? তারপরে এই যে দুটো চিহ্ন দিলাম, ওকে, সংযোগ করে দিলাম। এরপরে কি বলতো, তাহলে এটা যদি জারণ হয় বাকিটুকু বিজারণ, তাহলে দস্তা মানে কি বলতো, দস্তা মানে কি জিঙ্ক। তাহলে পরেরটা কি হবে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হবে। এটা যদি জারণ হয় এটাতে বিজারণ হবে, তাহলে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, তাই না? আচ্ছা, ওকে ফাইন। এখন দেখো আমরা কুইক বিক্রিয়া লিখে ফেলতে পারছি। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে কি, যেহেতু আমরা ইস্যুটা পেয়ে গেছি, কুইক বিক্রিয়া আমরা পেয়ে গেছি, এখন আমাকে বলছে তামার পাত্রে দস্তা লবণ রাখা যাবে কিনা। ওকে, এখন আমরা কি বের করবো, যে এই যে পাত্রে রাখা যাবে কিনা এরকম টাইপের কোশ্চেন করলে আমরা জানি কি বের করি, একটু আগে বললাম কি বের করি, আমরা হচ্ছে আদর্শ কুইক বিক্রিয়া বের করি। তো লিখো, we know E naught of E naught cell equal E naught of anode। E naught of anode এটা কি বলতো, oxidation প্লাস E naught of cathode reduction। ওকে, এখন বলতো এই যে কুইক বিক্রিয়ার মধ্যে যেটা লিখলাম, অ্যানোডে কি হইতো, কপার থেকে কপার 2+, তো কপার থেকে কপার 2+ এর জারণ বিভব কি দেওয়া আছে কিনা দেখো, এই যে দেওয়া আছে -0.23, তো লিখে ফেলো -0.23, ওই যে প্লাসের প্লাস রিডাকশন, তাই না? তো রিডাকশন কারা ছিল, পুরো ছিল, তাই না? এই যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, তাহলে বিজারণ হয়েছে, তাই না? এই যে বিজারণ হয়েছে। এখন বলো তো যেহেতু বিজারণ হয়েছে, তাহলে তোমাকে এটার বিভব দেওয়া আছে কিনা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর বিভব দেওয়া আছে কিনা, আছে নাই? তাহলে কি বলতো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আছে, কিন্তু লাগবে কি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তাহলে তোমাকে এখানে উল্টাটা দেওয়া আছে, তাহলে তোমার দরকার এটা, তাহলে এটা যে পজিটিভ আছে এটা উল্টাই দাও, তুমি এটার মান পেয়ে যাও, তাই না? তাহলে জাস্ট কি করে দিবে, এটাকে জাস্ট মাইনাস করে দিবা। তাহলে এই মাইনাস কত, 0.76, তাহলে আলটিমেটলি কত আসবে, -0.23 -0.76। এখান থেকে তুমি কি করবা বলতো, বের করবা, কি বলে, ক্যালকুলেশন করে মানটা বের করবা, বুঝতে পারছো? এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে মানটা বের করবা, মানটা বের করলে তোমরা বুঝতে পারবা আসলে এই কত হয়। এখন দেখো এই জায়গায় তুমি বুঝতে পারছো মানটা নেগেটিভ আসবে, হ্যাঁ, কারণ মাইনাস বোঝা যাচ্ছে, মাইনাস, এখানে আনসারটা নেগেটিভ আসবে। এখন আমাকে বলো তো ভাইয়া, যে ই নট সেলার মান কি হয়ে গেল, 0 থেকে ছোট না, যেহেতু -0 থেকে ছোট। এখন বলো তো ভাইয়া, ই নট সেলার মান 0 থেকে ছোট হয়, তাহলে আমি কি বলছিলাম, পাত্রে রাখা যায় নাকি যায় না? ই নট সেলার মান যখন 0 থেকে ছোট হয় তখন অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, অর্থাৎ বিক্রিয়া হয় না। বিক্রিয়া না হলে কি হয় বলো তো, সেখানে হচ্ছে পাত্রে রাখা যাবে, তাই না? তাহলে ই নট সেলার মান যেহেতু 0 থেকে ছোট, তাই পাত্রে রাখা যাবে। বুঝতে পারছো না বলো তো? এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা তোমাদের পারা উচিত, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো তোমরা ম্যাথটা পারবা কিনা, এই ম্যাথটা কিন্তু তোমাদের আসলে পারা উচিত, কেমন? এই ম্যাথটা তোমাদের পারা উচিত। আগে যে ম্যাথটা করছি এটা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা এই ম্যাথটা করবো। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এই ম্যাথটা কি ছিল, যে একটা পাত্র, দুইটা পাত্র, তিনটা পাত্র দেওয়া আছে। তিনটা পাত্র দিয়ে প্রথম দুইটা পাত্র মোটামুটি কি করা হয়েছে বলতো, কানেক্ট করা হয়েছে। হ্যাঁ, এটা কানেক্ট করা আছে, বিদ্যুৎ চলাচল করতেছে, বিক্রিয়া টিক্রিয়া হচ্ছে, সমস্যা নেই। এখন আমাকে কোশ্চেন বলছে এই 2 নম্বর পাত্রটাকে আমি 3 নম্বর পাত্রটা প্রতিস্থাপন করতে পারবো কিনা, অর্থাৎ আমি 2 নম্বর পাত্রটাকে খুলে 3 নম্বর পাত্রটা এখানে লাগাতে পারবো কিনা, এটা বলছে। এখন এটা দিয়ে এটাতে কি বোঝাচ্ছে, আমি কি প্রমাণ করবো এখানে বলো তো, এটাতে কি প্রমাণ করবো? দেখো আমি 2 নম্বর পাত্রটাকে সরাইয়ে 3 নম্বর পাত্রটা এখানে আনার পর যদি দেখি বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়াটা যদি হয় তাহলে বুঝবো প্রতিস্থাপন করা যাবে, তাই না? আমি যদি একটা মানুষকে আমি সরিয়া, মনে করো আমি কি করবো, আমার কাছে 3 জন মানুষ আছে। কয়জন মানুষ? 3 জন মানুষ। এই 3 জন মানুষ দিয়ে আমি
আমি একটা কাজ করাবো। হ্যাঁ, আমি একটা কি করাবো বলতো, কাজ করাবো। এখন 3 জন মানুষের মধ্যে দেখা গেল একজন মানুষ খুবই ভালো পারে, কিন্তু কিন্তু আরো যে 2 জন আছে, এই 2 জন কি করে বলতো, 2 জনের মধ্যে তারা 2 জন খুব একটা ভালো পারতেছে না, একজন মানুষ খুব ভালো পারতেছে। আচ্ছা, এখন বাকি যে 2 জন, আমি ওরে প্রথম একজন দিয়ে কাজ করাইছি, আরেকজন বসায় রাখছি, বুঝতে পারছো? তো দেখলাম যে প্রথম জন তো খুব ভালো পারতেছে, 2 নম্বর জন কি করতো, প্রথম জনের সাথে কাজ করতে দিলাম, তারা মোটামুটি ভালো কাজ করতে পারছে। এখন আমি একটু চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে, 3 নম্বর যে লোকটা আছে ওই লোকটা দিয়ে একটু ট্রাই করে দেখি। তো 2 নম্বর লোকটাকে আমি একটু সাইডে রেখে 3 নম্বর লোকটাকে দিয়ে আমি কাজ করানো শুরু করলাম। তো এখন যদি দেখি যে তারা 1 নম্বর এবং 3 নম্বর লোকটা যদি ভালোভাবে যদি আমাকে কাজ করে দিতে পারে, তার মানে কি 2 নম্বর লোকটাকে আমি 3 নম্বর লোক দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব, তাই না? তো এখনো এই সিস্টেমটাই যে বলছে 2 নাম্বার পোস্টটাকে 3 নাম্বার পোস্ট দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব কিনা। তাহলে আমি এখান থেকে প্রমাণ করব যে 3 নাম্বার পোস্টটা লাগানোর পরে এখানে বিক্রিয়াটা হচ্ছে, মানে কাজ হচ্ছে, বুঝতে পারছো? তো একটাকে তোমাকে বের করে আসছিলাম না যে বিক্রিয়া হচ্ছে, এটা আমি কিভাবে প্রমাণ করতে পারি? বিক্রিয়া হচ্ছে ইনোড সেলের মান যখন 0 থেকে বড় হয় তখন বিক্রিয়া হয়, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, অর্থাৎ বিক্রিয়া হয়। তো আমরা এখান থেকে 3 নাম্বার কোষ এবং 1 নাম্বার কোষটাকে সংযোগ করে আমরা ইনোড সেলের মান বের করব। যদি দেখি ইনোড সেলের মান 0 থেকে বড়, তার মানে কি বলতো, বিক্রিয়া হইতেছে, তখন আমরা বলবো যে হ্যাঁ 2 নাম্বার কোষের সাথে 1 নাম্বার কোষের সাথে 3 নাম্বার কোষ সংযোগ করলে, অর্থাৎ 2 নাম্বার কোষকে 3 নাম্বার কোষ দ্বারা প্রতিস্থাপন করলে কি বলতো, প্রতিস্থাপন করা যাবে। বুঝতে পারছো কি? আশা করি কনসেপ্টটা ধরতে পারছি। হ্যাঁ, তো আমরা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমরা 2 নাম্বার কোষটাকে প্রতিস্থাপন করে 3 নাম্বার কোষটা লাগাবো, ঠিক আছে? তো এই কোষটা কিন্তু এখানে আছে, তার মানে এই কোষটা তো এখন আর দরকার নাই, তাহলে এই কোষটা কিন্তু বাদ, মনে এই কোষটা বাদ। এখন এটার সাথে এটা কানেকশন, ওকে? এখন দেখো, হয়তো কি বলতো, অ্যানোড হয় কি ক্যাথোড, ওয়াই অ্যানোড, ওয়াই আছে ক্যাথোড। তাহলে এখন আমাকে তুমি বলো এই জায়গার মধ্যে কোষ বিক্রিয়াটা কি? আমি এই জায়গায় লিখতেছি, হ্যাঁ, এই জায়গায় আমরা ইসে করব, ওকে? তাহলে বলো তো এখানে কোষ বিক্রিয়াটা কি? কোষ বিক্রিয়াটা কি হবে? কোষ বিক্রিয়া কি বলতো, জিঙ্ক। এই যে এখানে জিঙ্ক 2 আছে না বলতো, তাহলে এখানে কি হবে বলতো, জিঙ্কে কি করে 2 ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়, তাই না? তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটা ইসে দিয়ে সংযোগ করে দিলাম, সংযোগ করে এখন কি হবে, এই জায়গার মধ্যে কি আছে বলতো, সিলভার প্লাস। তাহলে এখন এই জায়গা থেকে সিলভার প্লাসে কিসে পরিণত হবে বলতো, সিলভারে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া, ওকে? এখন আমি কি নির্ণয় করবো বলতো, আমি নির্ণয় করবো হচ্ছে ওই যে ইনোড সেল, কারণ ইনোড সেল বের করলেই আমি বুঝতে পারবো। তো দেখো ইনোড সেল, উই নো ইনোড সেল। তাহলে ইনোড সেলে কি হয়, ইনোড অফ অ্যানোড কি হয়, অক্সিডেশন হয়। তাহলে ইনোড অফ ক্যাথোড রিডাকশন, তাই না? তাহলে এখন বলো এই কোষ বিক্রিয়ার মধ্যে অ্যানোডের মধ্যে কোন বিক্রিয়া হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে। জারণ কার হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। তো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর জারণ বিক্রিয়ার মান দেওয়া আছে কি, আছে 0.76, তো বসায় তো 0.76, ওকে? এই প্লাস এর প্লাস। এখন ক্যাথোডে কার বিক্রিয়া হয়েছিল, ক্যাথোডে যে সিলভার প্লাস থেকে সিলভার, তো সিলভার প্লাস থেকে সিলভার মান কি তোমাকে দিছে, দেয় নাই, দেয় নাই, উল্টাটা দিছে, তাই না? তাহলে এখানে এই চিহ্নটা বদলাই দাও, চিহ্নটা বদলে পজিটিভ, কারণ আমার দরকার হচ্ছে এইটা থেকে এইটা, কিন্তু তোমাকে দিছে এটা থেকে এইটা, তাই না? তো আমি কি করতে হবে, এই জায়গায় চিহ্নটা বদলাই দিব, চিহ্নটা বদলে বসাই দেবো, চিহ্নটা বদলে যাবে, নেগেটিভ আছে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হলে 0.80। এখন দেখো দুইটা যোগ করো, যোগ করলে আনসারটা কি আসবে বলো তো, পজিটিভ আসবে, তাই না? অর্থাৎ 0 থেকে বড় আসবে, অবশ্যই 0 থেকে বড় আসবে। তো 0 থেকে বড় হলে কি হয় বলো, 0 থেকে যদি বড় হয় তাহলে কি হয়, আমি এখানে লিখলাম ইনোড সেলের মান 0 থেকে বড় হলে কি হয়, মনে আছে? 0 থেকে বড় হলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে কি হয়, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে কি হবে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে অবশ্যই অবশ্যই হচ্ছে আমার বিক্রিয়া হবে, তাই না? তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে অবশ্যই বিক্রিয়া হবে। তো বিক্রিয়া যদি হয় বিক্রিয়া হবে, আর বিক্রিয়া হলে কি প্রতিস্থাপন করা সম্ভব, প্রতিস্থাপন করা সম্ভব। বুঝতে পারছো কি?
এই মানটা আমরা কি করছি, জাস্ট ইনার সেলার মানটা বের করছি, বের করার পর দেখছি 0 থেকে বড় কিনা, হ্যাঁ 0 থেকে বড়, তার মানে বিক্রিয়া হবে। বিক্রিয়া হওয়া মানে কি, যে 2 নম্বর কোষটাকে 3 নম্বর কোষে প্রতিস্থাপন করা সম্ভব। ঠিক আছে, তো একাডেমিকে এই টাইপের ম্যাথগুলো, আদর্শ কোষ বিভাগ থেকে এই টাইপের ম্যাথগুলো আসতে দেখা গেছে। ঠিক আছে, তো আমরা পরবর্তী লেকচারে আমরা অনাদর্শ কোষ বিভাগ নিয়ে আলোচনা করবো। তো আজকে আদর্শ কোষ বিভাগ নিয়ে যতটুকু করালাম ততটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো এই টাইপের ইয়েগুলো, কনসেপ্টগুলো একটু মাথায় ভালোভাবে গেঁথে রাখবা, কারণ তড়িৎ রসায়ন থেকে কোনো সিকিউ আসলে মিস করা উচিত না। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাও যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে, বাইকে তোমরা কমেন্ট করো। আমাদের ফেসবুক পেজ সায়েন্স কেয়ার একাডেমি ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, ওই জায়গায় প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে। ঠিক আছে, তো ওইখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা ওইখানে হচ্ছে কমেন্ট করো। বাইদেরকে আমাদের ফেসবুক পেজে হচ্ছে কি বলে এটাকে, যে তোমরা SMS দিয়েও জানাতে পারো। আমরা যথাসম্ভব চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো একটু সলভ করে দেওয়ার জন্য। কেমন, তো বাইদের জন্য দোয়া করো, তোমাদের জন্য শুভকামনা থাকলো, আর হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো। কেমন, তো আপাতত আজকে এটুকুই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। কেমন, তো সবাই ভালো থাকো, বাইদের জন্য দোয়া করো, সবাইকে শুভকামনা। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।